ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। বঙ্গবন্ধুকে এই দেশ থেকে এবং এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল অনেকবার। সোজা কথায় বলতে গেলে এদেশের স্বাধীনতা সংগ্রামের নতুন ইতিহাস তৈরির চেষ্টা হয়েছিল অনেকবার। বঙ্গবন্ধুকে মুছে ফেলা মানে হলো স্বাধীনতা সংগ্রামকে মুছে ফেলা, সেটাকে নতুন রূপে ইতিহাসে লিখন। স্বাধীন বাংলাদেশের প্রথম চেষ্টা হয় 1975 সাল থেকেই। শুরু হয় বঙ্গবন্ধু এবং তার পরিবারের 28 জন সদস্যকে একসাথে হত্যার মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে এত নৃশংস হত্যাকাণ্ড আর হয়নি জানা মতে। বেঁচে গিয়েছিলেন সে পরিবারের 2 জন মানুষ, শেখ হাসিনা এবং শেখ রেহানা। আপনারা যারা আজকে আলোচনা শুনছেন, কে কে নিজের অত্যন্ত প্রিয়, আপনার রক্ত মাংসের সাথে সম্পর্কিত পরিবারের সদস্যকে হারিয়েছেন? অনুভূতিটা তারা বুঝবেন। এ ধরনের একজন মানুষ যখন আপনার জীবন থেকে হারিয়ে যায়, বিশেষ করে সে যখন হয় আপনার মা বা বাবা, আপনার মনে হবে মাথার উপর থেকে ছাদ সরে গেছে, পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আপনি সে যে এক অতল অন্ধকার গহ্বরে পড়তে শুরু করবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সেখানে পড়তেই থাকবেন। আমরা সে পড়াকে মাঝে মাঝে থামিয়ে রাখি জীবনের প্রয়োজনে, কিন্তু আপনার পড়া, সেই পড়া আর কখনো থামে না। আপনারা কে কে ভাই বোন হারিয়েছেন বলেন তো? নিজের শরীর থেকে এক খাবলা মাংস হঠাৎ করে কেউ ছিঁড়ে নিয়ে গেছে, এই অনুভূতি কারো কি হয়েছে? সেই ক্ষত থেকে রক্ত ঝরা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ হয় না। শুধু একজন মানুষ চলে যাওয়াতেই কিন্তু আমাদের এরকম অবস্থা হয়। কখনো চিন্তা করে দেখেছেন আপনার পরিবারের যদি 28 জন সদস্যকে একসাথে খুন করা হয়, আপনার কি অবস্থা হতো? আপনারা সেটা চিন্তা করে কল্পনার জগতে সে অনুভূতিরও ধারে কাছে যেতে পারবেন না, এবং এই কারণে আপনারা ট্রল করেন স্বজনহারার বেদনা নিয়ে। কি অমানুষ, কি পৈশাচিক। তো 2টা মানুষ বিদেশের মাটিতে বসে শুনেছিলেন তাদের পরিবারের এমনকি 9 বছর বয়সী শিশু ভাইটিকেও গুলি করে মেরে ফেলা হয়েছে। কেন এমনকি ছোট্ট রাসেলকেও মেরে ফেলা হয়েছিল? কারণ বঙ্গবন্ধুকে এদেশ থেকে মুছে ফেলতে হবে, তার রক্ত জিয়ে রাখা যাবে না। মেয়ে দুটি বেঁচে গিয়েছিলেন, কিন্তু তাদের এদেশের মাটিতে ফেরত আসার সকল কিছু বন্ধ করা হয়েছিল। তাছাড়া মেয়ে মানুষ, এরা সংসার করবে, ঘর সংসার করবে, বিদেশের মাটিতে একসময় মরে যাবে, তাই এদের নিয়ে তেমন একটা চিন্তিত ছিল না হায়নার দল। তো বঙ্গবন্ধুকে খুন করেও কিন্তু তারা শান্ত থাকেনি তখন। এরপর শুরু হয় তার নাম মুছে দেওয়ার নানা পালা। এই প্রসেসের অংশ হিসেবে শুরু হয় ইনডেমনিটি অধ্যাদেশ জারি, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দেওয়া। সেই অধ্যাদেশের মাধ্যমে তাদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠা করা, বঙ্গবন্ধুর 2 কন্যাকে এদেশে ফেরত আনা, সকল পদ বন্ধ করা, জাতির পিতা নিয়ে বিতর্ক করা, ঘোষক নিয়ে বিতর্ক তৈরি করা, বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন করা। আর এই সবকিছু কার হাত দিয়ে হয়েছে জানেন তো? বিএনপির হাত দিয়ে। কাদের পরোক্ষ সহায়তায়? যুদ্ধ অপরাধী জামাতের সহায়তায়। সুতরাং বিএনপি দলটাকে কিছুমাত্র বেনিফিট অফ ডাউট দেওয়ার আগে এই কথাগুলো প্লিজ সবাই মাথায় রাখবেন। বঙ্গবন্ধুকে মুছে ফেলতে এবং প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে তারা কত না রেটরিকের জন্ম দিয়েছে দেখেন। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে এবং মুক্তিযুদ্ধকে ভিন্নভাবে প্রতিষ্ঠা করতে দ্বিতীয়বার যে আঘাতটি আসে, সেটা হলো 2024 অগস্টের পরে। আজ 1 বছরে আমরা যেন 75-এর পরের ঘটনার পুনরাবৃত্তি দেখছি। 32 ভাঙচুর, টুঙ্গিপাড়া হামলা, জাতির পিতা নিয়ে পুনরায় বিতর্ক, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কিনা সে বিতর্ক, সারা বাংলায় বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর, টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরাতে ভঙ্গুর অর্থনীতির মধ্যে কোটি টাকা খরচ করে নতুন টাকা চাপানো, বিএনপির পুনরায় উঠে পড়ে লাগা স্বাধীনতার ঘোষক কে ছিলেন, এই রেটরিক চালু করতে এই সবই চলছে সেই অগাস্ট থেকে। এখন বঙ্গবন্ধুকে মুছে ফেলা কি অত সহজ? এদেশের প্রতিটি ধূলিকণায় বঙ্গবন্ধু মিশে আছেন। ধূলিকণায় মিশে থাকা এটা রূপক অর্থে বলা আমরা সবাই জানি। এটার অন্তর্নিহিত অর্থ হলো এদেশের প্রতিটি ঘটনায়, প্রতিটি বাস্তবতায়, প্রতিটি উত্থান পতনে তার নাম, তার অবদান জড়িত আছে। এদেশের মানুষের সাইকো অ্যানালিসিস করে এই জাতিকে তিনি যেভাবে চিনেছিলেন এবং চিনে তাদের মধ্যে ঢুকে যাওয়া, তাদের নেতা হয়ে ওঠা, সে যেন যে কোনো কিংবদন্তিকেও হার মানায়। একটু পিছন ফিরে যায়। 5 সন্তান নিয়ে রেনু নামের গ্রামের এক সাদাসিধে নারী সংসার নিয়ে হাবুডুবু খাচ্ছেন, কারণ তার জীবনসঙ্গীর বেশিরভাগ কাটে হাটে মাঠে, গ্রামে, চষে বেরিয়ে এবং কারাগারে।
রেনু বললেন, কারাগারেই তো বসে থাকো, লিখে ফেলো না সবকিছু। এবং তারপর কলম চলতে লাগলো। কারাগাররক্ষী জিজ্ঞেস করেছিলেন, শেখ সাহেব কি লিখে না তো? উনি মুচকি হাসলেন, লিখে যান তো, লিখেই যান। এই লেখা উনি পরবর্তীতে শেখ মনির কাছে দিয়েছিলেন টাইপ করে সেটাকে একটা স্থায়ী রূপ দিতে। এই লেখা সম্পর্কে আমরা কেউই জানিনি আর, কেননা ৭৫-এর হত্যাকাণ্ডের পর এই লেখার খুঁজে পাওয়া যায়নি। অবশ্য খুঁজে পাওয়া যায়নি বললে ভুল হবে, বলা যায় এই লেখা হারিয়ে গিয়েছিল, এটা সম্পর্কে আমরা কেউ জানতাম না, তাই খোঁজার প্রয়োজন হয়নি। ২০০৪ সালে হঠাৎ এ লেখা হাতে পান শেখ হাসিনা এবং শেখ রেহানা। এবং কখন হাতে পান জানেন? আপনারা জানেন নিশ্চয়ই, সেও এক অলৌকিক ঘটনা। শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঠিক কিছুদিনের মাথায় তিনি এই লেখাগুলো হাতে পান। দেখুন, বঙ্গবন্ধুর রক্তকে আবার শেষ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলা, আরেকটি মরণঘাতী হামলা ছিল এই গ্রেনেড হামলা। যাই হোক, শেখ মনির বাড়ির পুরনো আসবাবপত্রের মাঝে ওনার পড়ার টেবিলের ড্রয়ারে এই লেখাগুলো পড়েছিল গত ৩০ বছর। পাতা জীর্ণ হয়ে গিয়েছিল, অনেক লেখা পড়া যাচ্ছিল না, কিন্তু তাতে কি নিজের বাবার হাতের লেখা চিনতে কি সন্তানের কখনো কষ্ট হয়? শেখ হাসিনা এই ডায়েরি হাতে নিয়ে বলেছিলেন, পরে অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন, বোধহীন বাক্যহীন হয়ে গিয়েছিলাম। এর পরের ইতিহাস আমাদের সবার জানা। তিনি এবং শেখ রেহানা পেজের পর পেজ থেকে প্রতিটি শব্দ ও বাক্য হুবহু টুকতে থাকেন এবং ববি মওদুদ সে কাজ এডিট করেন। ২০১২ সালের জুনে এই কাজ বই আকারে ছাপা হয়, অসমাপ্ত আত্মজীবনী। একটু ভিন্ন দিকে যাই। বঙ্গবন্ধু প্রচুর জিনিসপত্র লিখেছেন, খাতার পর খাতা, পাতার পর পাতা। এই লেখার অভ্যাস তার জীবনে নতুন নয়, জীবন সংগ্রামের প্রথম থেকেই তিনি লিখতেন। তার একটি প্রমাণ হলো শেখ হাসিনা ২০১৪ সালে বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চ থেকে বঙ্গবন্ধুর একটি ডায়েরি উদ্ধার করেন, যা লেখা হয়েছিল ১৯৫৮ সাল থেকে ১৯৬০ সালের মধ্যে। ১৯৫৮ সালের আইয়ুব খান সরকার যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে এবং ৬০ সালে যখন বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পান, উনি বের আসার সময় ওনার সবগুলো খাতা থেকে ২টি খাতা আইয়ুব সরকার বাজেয়াপ্ত করে। সে খাতা বা ডায়েরির একটি পাওয়া যায় ৫৪ বছর পরে ২০১৪ সালে। ৫৪ বছর পরে আইয়ুব আমলের এই খাতা পাওয়ার ঘটনাটি তুলে আনার পিছনে আমার উদ্দেশ্য কি? আমার একটা উদ্দেশ্য আছে। এই ভলিউমের কালেকশনটা কি আপনারা দেখেছেন? ১৪ ভলিউমের একটা কালেকশন। হ্যাঁ, পাকিস্তানি ইন্টেলিজেন্স বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছিল। এই নথিপত্র ছিল ৪৮,০০০ পাতার। এই নথিপত্র ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর উপর সকল ধরনের কার্যকলাপ তারা নথিভুক্ত করে। এই নথিগুলোর উপর ভিত্তি করে ১৪ ভলিউমের এই সংকলনটি প্রকাশ করা হয়। এই সংকলন করতে সাহায্য করেছিলেন পূর্ববর্তী আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং তার নেতৃত্বে থাকা ১২৩ জন অফিসার, একটা টিম। এই নথিগুলো স্ক্যান করে সফট কপি আকারে সংরক্ষণ করা, প্রতিটি শব্দ ও বাক্য হুবহু লিখে ফেলা, বিভিন্ন অকাঠ্য ও অস্পষ্ট উর্দু বা বাংলা শব্দকে পাঠকের সুবিধার্থে সেরকম শব্দ ব্যবহার করা এবং ফাইলগুলো কম্পাইল করা, এই সকল কাজে যুক্ত ছিলেন জাভেদ পাটোয়ারি এবং তার টিম। পরবর্তীতে শেখ হাসিনা এই কাজে কঠোর সায়েন্টিফিক নিয়মনীতি অনুসরণ করেন এবং তিনি যেটা করেছিলেন, প্রতিটি পদক্ষেপ তিনি যাচাই করেছিলেন। হ্যাঁ, আর এই কারণে এই ভলিউমটি টেইলর অ্যান্ড ফ্রান্সিস নামের আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাতিমান পাবলিকেশন সেন্টার থেকে প্রকাশিত হয়েছিল ২০২১ সালে। দেখুন তাদের স্বীকারোক্তি। হ্যাঁ, তো বর্তমানে এই মুক্তিযুদ্ধ বিরোধী সরকার বঙ্গবন্ধুকে এবং প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য আরেকটি পদক্ষেপ নিয়েছে, এবং সেটা কি, এই জীবনে নাকি উনি লেখেন নাই। এটা তারা কিভাবে বলছে? তারা ১৪ খণ্ডের এই সংকলনের কাজের সাথে আইজিপি জাভেদ পাটোয়ারি এবং তার টিমকে ভিকটিম আখ্যা দিয়ে বলার চেষ্টা করছে যে ওনারাই বঙ্গবন্ধুর আত্মজীবনী লিখেছেন। এই কথাগুলো বলতে গিয়ে ওনারা ১৪ খণ্ডের এই সংকলনের কথা চেপে গিয়েছেন ইচ্ছা করে। অসমাপ্ত আত্মজীবনীর সাথে আইজিপি জাভেদ পাটোয়ারি এবং তার টিমকে যুক্ত করে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। এখন বাঙালি হলো হুজুগে মাতা জাতি, কে আর খুঁজতে যাবে কিছু, গবেষণা করে কে বের করবে আসল সত্যটা কি, এবং এটাকেই তারা কাজে লাগিয়েছেন। একটা ইস্যু তুলে ধরে জাতির সামনে অসমাপ্ত আত্মজীবনীকে প্রশ্নবিদ্ধ তারা করে তুলল। এই ধরনের কনস্পিরেসি এবং ভুল কোনো সহজ ভুল নয়,
অনিচ্ছাকৃত ভুল নয়, এটা আপনারা খুব মনে রাখবেন, তারা ভেবে চিন্তে এটা করেছে, এবং এটা তারা করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসকে ছোট করে দেখাতে। কেননা অসমাপ্ত আত্মজীবনী কেবল একজন মুজিবের আত্মজীবনী নয়, এর মধ্যে নিহিত আছে এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই কনস্পিরেসির মাধ্যমে তারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে চায়, তার নেতৃত্বে তার সংগ্রামকে অস্বীকার করতে চায়। এই ধোঁয়াশা পরিষ্কার করতে আজকের এই আলোচনা। আত্মজীবনের উৎস যদি আমরা খুঁজতে যাই, আমরা দেখি এটি লেখা হয়েছিল 1967 থেকে 1969 সাল পর্যন্ত, যখন তিনি ঢাকা সেন্ট্রাল জেলে পাকিস্তানি জান্তার হাতে বন্দী হয়েছিলেন। এই 2 বছরে তিনি যে ঘটনা প্রবাহ টুকে রেখেছিলেন সেটার উপর ভিত্তি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ছাপা হয়। তার এই দিনলিপি থেকে তার আত্মজীবনী বইটা আমরা যখন দেখি, তখন দেখি যে তার লেখা ঘটনাবলীর বিবরণ সেই সময়কার অন্যান্য অনেক নামকরা পত্রিকাগুলোর ঘটনার সাথে মিলে যাচ্ছে, এবং তিনি যে রাজনৈতিক জীবন দর্শনে বিশ্বাস করতেন সেই জীবন দর্শন তার প্রতিটি পাতায়, প্রতিটি বাক্যে, প্রতিটি অক্ষরে ফুটে উঠছে। যে ডায়েরির উপর ভিত্তি করে এই বই লেখা হয়েছিল সেখানে কি ছিল? সেখানে 1955 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা ছিল। সেখানে 1943 সালের বাংলার দুর্ভিক্ষের কথা ছিল। এই দুর্ভিক্ষে তিনি নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়ে কিভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছিলেন সে কথা আছে। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কথা আছে, সেখানে ছাত্র রাজনীতির কথা আছে, ভাষা আন্দোলনের কথা আছে, আর আছে পাকিস্তানের অস্বাভাবিক অবর্ণনীয় অত্যাচারের কথা বাঙালিদের উপর। আগরতলা ষড়যন্ত্র নিয়ে যে ঘটনা ঘটেছিল সেগুলোর মামলার নথিতে যে ধরনের বিবরণ পাওয়া যায়, ওনার ডায়েরিতে সে কথাগুলোর প্রতিফলন দেখা যায়। কি কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছিল, কি কনস্পিরেসি করা হয়েছিল আগরতলা নিয়ে ষড়যন্ত্রের প্রেক্ষিতে। তো এই যে বিভিন্ন সোর্সের তথ্যের সাথে ওনার তথ্যের মিল, এক অকাট্য প্রমাণ, অকাট্য দলিল, কোনো কন্ট্রাডিকশন নাই সময়ের ক্ষেত্রে, ঘটনার প্রবাহের ক্ষেত্রে। কারাগারে বসে উনি পিছনের দিকে তাকাচ্ছেন, একের পর এক ঘটনা লিখে যাচ্ছেন। জেল অথরিটি কেটে ছেটে ওনাকে পত্রিকা দিচ্ছেন, তিনি সেগুলোই পড়ে নিজের দৃষ্টিভঙ্গিতে সেই সমসাময়িক ইস্যুগুলো নিয়ে লিখে যাচ্ছেন এবং লিখে যাচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি কি আর কেউ লিখতে পারে? কাউকে দিয়ে কি লেখানো সম্ভব? অথচ আমরা এই সরকার কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া এখানে দুটি সম্পূর্ণ ভিন্ন নথি এবং লিখিত প্রমাণাদিকে এক করে একটা জগাখিচুড়ি রেটরিক প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। কেননা 14 খণ্ডের সংকলনের প্রামাণিক সোর্স এবং আত্মজীবনীর সোর্স সম্পূর্ণ ভিন্ন। একটি সোর্স হলো পাকিস্তানি ইন্টেলিজেন্সের সংগৃহীত দলিল, আরেক সোর্স হলো বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা ডায়েরি। তো এই অগস্টে বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ 14 খণ্ডের এই সংকলনের সাথে জাভেদ পাটোয়ারির নাম আবিষ্কার করে, তার বিরুদ্ধে এক মামলা ঠুকে দেয় এবং বলে যে শেখ হাসিনা জাভেদ পাটোয়ারিকে দিয়ে এই আত্মজীবনী লিখেছেন, বিনিময়ে ফ্ল্যাট দিয়েছেন এবং কোটি 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 টাকা দিয়েছেন। যদিও এই যে টাকা ফ্ল্যাটের কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারেননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে হঠাৎ এই বিতর্ক কেন? এই সরকার হঠাৎ কেন আইজিপি জাভেদ পাটোয়ারি এবং 123 জন অফিসিয়ালের কথা সামনে নিয়ে আসলো, যারা আত্মজীবনী লেখার সাথে জড়িতই আসলে ছিল না? এটার একটাই উদ্দেশ্য, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করার পায়তারা। গত 1 বছর তারা একের পর এক এ ধরনের পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধুর নাম কিভাবে মুছে ফেলা যায়, আত্মজীবনীকে এরকম নিয়ে এরকম ধোঁয়াশা তৈরি করাও সেই একই উদ্দেশ্য। বঙ্গবন্ধুর আত্মজীবনী কেবলমাত্র তার জীবনী নয়, এটা এই অঞ্চলের বাঙালিদের সম্মিলিত স্মৃতি, এটা তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের কথা হলো, যদি তারা এই দাবি তুলেই থাকে সেটা প্রমাণ করার তো খুব ভালো উপায় আছে, তারা বঙ্গবন্ধুর হাতে লেখার ফরেন্সিক করতে পারে। অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বেশ কিছু পেজ সংযোজন করা হয়েছে যেখানে আমরা বঙ্গবন্ধুর নিজের হাতের লেখার ফটোকপি দেখতে পাই। বঙ্গবন্ধুর হাতের লেখা পাওয়া অন্যান্য জায়গায় পাওয়া খুব বেশি কঠিন কিছু নয়, অতএব সহজেই প্রমাণ করা যায় এটি কি ওনার নোট ছিল নাকি ছিল না। ইতিহাসকে যদি চ্যালেঞ্জ করতে চায় করুক, কিন্তু রাজনৈতিক অসুস্থতা তো বন্ধ করতে হবে। তারা যতভাবে খুশি এই আত্মজীবনীকে মিথ্যা প্রমাণ করার পদক্ষেপ নেই, কিন্তু সেটা নিতে হবে বৈজ্ঞানিকভাবে, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। শুধুমাত্র মুখের কথায় মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে এই জিনিস করা যাবে না। হ্যাঁ, সেটা করলে হবে না।
জেলের ছোট্ট কুঠুরিতে বসে ডায়েরি লেখা মুজিব একাই করেননি। আমরা যদি পৃথিবীর অন্যান্য অবিসংবাদিত নেতাদের দিকে তাকাই, আমরা দেখি ডায়েরি লিখেছিলেন মহাত্মা গান্ধী, ডায়েরি লিখেছিলেন নেহরু, ডায়েরি লিখেছিলেন ম্যান্ডেলা। তাদের সকল ডায়েরি পরবর্তীতে প্রকাশিত হয়, আপনারা দেখছেন। আমরা হয়তো অনেকেই জানি না যে এই বইগুলোর প্রতিটি অটোক্রেট সরকার দ্বারা আক্রমণের শিকার হয়েছিল এই মানুষগুলোর অবদানকে মুছে ফেলার উদ্দেশ্যে। কিন্তু ইতিহাস এইসব মহামানবদের মুক্তি সংগ্রামের দিনলিপিকে একেবারে ঠিকই উচ্চস্থানে নিয়ে গেছে এবং অসমাপ্ত আত্মজীবনী দৃঢ়ভাবে সেখানে জায়গা করে নিয়েছে, নেবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কেবলমাত্র একটি বই নয়, এটি ওনার টেস্টিমনি। এই আত্মজীবনীতে লেখা রয়েছে এদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের যুদ্ধের অভিজ্ঞতা। এই আত্মজীবনীকে মুছে দেওয়াটা শুধুমাত্র তাকে মুছে দেওয়ার চেষ্টা নয়, এই জাতির সংগ্রাম এবং রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মাথা তুলে দাঁড়ানোর ইতিহাসকেও মুছে দেওয়ার পায়তারা। এই কনস্পিরেসি আমাদের রুখতেই হবে। মুজিবের শব্দ আমাদের মুক্তি সংগ্রামের শব্দ, আমাদের সংগ্রামের ইতিহাসের শব্দ, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার শব্দ। আসুন আমরা সঠিক তথ্য জেনে নেই, সঠিক ইতিহাস জানি এবং মুক্তিযুদ্ধকে যারা মুছে দিতে চায় তাদের হাতকে আমরা গুড়িয়ে দেই। আমার এতটুকুই বলার কথা ছিল এবং মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু হচ্ছে। রানা অনেকবার অনেক কিছু এই নিয়ে প্রেজেন্ট করেছে, নরিনও করেছে, কিন্তু আজকে এই অগাস্ট মাসে আরো অনেক একটা কঠিন ঘটনা ঘটে গেছে। আমি নরিনের কাছে একটু যাব। নরিন, তুমি যদি আমাদেরকে একটু বলো। ধন্যবাদ শিরিন। আমি আসলে ওই যে ঘটনাটা নিয়ে আলাপ করবো সেখানে যাওয়ার আগে আসলে আমি তোমার কথাগুলো যখন শুনছিলাম, ছোট্ট একটা জিনিস একটু অ্যাড করার আছে। আমার কাছে মনে হচ্ছে কি যে এই যারা ইন্ডিয়া নিয়ে একটা ফ্যাকড়া তুলেছে তাদের উদ্দেশ্যটা তো তুমি ব্যাখ্যা করলে, কিন্তু আমার কাছে মনে হয় কি জানো, এরা ওই মিনিমাম যে এই ফ্যাকড়া তোলার আগে, একটা ষড়যন্ত্র করার আগে যে একটা জিনিস পড়ে নেবে, এই মানে এইটুকুও তাদের আসলে নেই। মানে এই যে এই অসমাপ্ত আত্মজীবনীটা পড়লেই বোঝা যায় যে এটা যে মানে এটা নিয়ে যে কোনো ধরনের কোনো ধোঁয়াশা তৈরি করার কোনো সুযোগ নেই, যেই পড়েছেন। দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, আপনারা যদি আমাদের অনুরোধ যে এটা পড়েন, কারণ এখানে এটা তো একটা জীবন্ত ইতিহাস আসলে, যেটা এই বইটা। আরো একটা খুব কমন সেন্সের ব্যাপার যে এটা তো অসমাপ্ত আত্মজীবনী, যদি এটা অন্য কেউ লিখবেই এবং বঙ্গবন্ধুকে নিজেকে মহিমান্বিত করার জন্য যদি এটা লেখা হয়ে থাকতো, তো অসমাপ্ত হতো না, তো সমাপ্ত হতো, তাই না? সমাপ্ত আত্মজীবনী তো সমস্ত জিনিসগুলোকে এটাকে পড়লেই বোঝা যায়। মানে এতটুকু যে একটা গ্রাউন্ড ওয়ার্ক করা, যে একটা জিনিস ষড়যন্ত্র করতে হলেও তো একটু মেধা লাগাতে হয়, তাও না, যে মানে এত দুর্বল স্ক্রিপ্ট। আমরা এই ইস্যুগুলোর উপর ভবিষ্যতে আরো আলোচনা করব। সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।